আজকে ক্লাস 12-এর যে পার্টটা পড়াবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এবং এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে আজকে আমরা শিখব কারচফস ল। তো কারচফস ল প্রধানত দু রকমের হয়, একটা হচ্ছে কারচফস কারেন্ট ল, সংক্ষেপে কেসিএল, আর একটা হচ্ছে কারচফস ভোল্টেজ ল, সংক্ষেপে কেভিএল। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কারচফস কারেন্ট ল বা সংক্ষেপে কেসিএল। প্রথমে বলি যে এই লটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা আমাকে জানতে হবে। বিভিন্ন যে নেটওয়ার্ক সার্কিটগুলো আছে, নেটওয়ার্ক সার্কিট মানে হচ্ছে কমপ্লিকেটেড সার্কিট যেখানে অনেকগুলো ব্রাঞ্চ কারেন্ট আসবে। ব্রাঞ্চ কারেন্ট মানে শাখা প্রবাহ, অনেকগুলো ব্রাঞ্চ কারেন্ট থাকবে, অনেকগুলো রেজিস্ট্যান্স থাকবে, অনেকগুলো সেল থাকবে। এইরকম একটা কমপ্লিকেটেড সার্কিটের ক্ষেত্রে তাকে সেখানে কারচফস লটা অ্যাপ্লিকেবল হয়, এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে একটা কথা বলি, এই কেসিএল যখন আমি পড়াবো, এইরকম নেটওয়ার্ক সার্কিটের মধ্যে একটা পার্টিকুলার পয়েন্ট থাকে, একটা ফিক্সড পয়েন্ট থাকে, যে পয়েন্টে কিছু ব্রাঞ্চ কারেন্ট আসে আর ওই পয়েন্ট থেকে কিছু ব্রাঞ্চ কারেন্ট বেরিয়ে যায়। ছবিটা দেখো, এই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটাতে দেখো ও পয়েন্টে কতগুলো কারেন্ট, যেমন I1 I2 ঢুকেছে, I3 ঢুকেছে আর I4 বেরিয়ে গেছে। আচ্ছা ধরো এটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, এটা ধরো এরকম করছি। ধরো I1 আর I3 ঢুকেছে আর I2 আর I4 বেরিয়ে গেছে, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে নোড বলা হয়, নোড, NODE। এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে নোড বলা হয়, ঠিক আছে? তো কারচফস ল যেটা বলছে সেটা হচ্ছে এই যে I1 I2 I3 I4 দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ব্রাঞ্চ কারেন্ট। ব্রাঞ্চ কারেন্ট মানে হচ্ছে শাখা প্রবাহ। কারচফস ল যেটা বলছে, কারচফস কারেন্ট ল KCL বলছে the algebraic sum of the branch currents across the node is always zero। আমি আবার বলছি, algebraic sum of the branch current across the node বা at the node is always zero। অর্থাৎ এই নোডের সাপেক্ষে শাখা প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য হয়। নোডের সাপেক্ষে শাখা প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য হয়। এবার একটা প্রশ্ন আছে, অ্যালজেব্রিক সাম হচ্ছে জিরো, অর্থাৎ যোগফল কখনো শূন্য হতে পারে না যদি না তার মধ্যে মাইনাস সাইন ঢুকে থাকে। তাহলে এই I1 I2 I3 I4 এর মধ্যে কোথাও না কোথাও নেগেটিভ সাইন আছে। এখন আমাকে জানতে হবে যে কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে, এটা জানতে হবে। এর নিয়মটা হচ্ছে, ভালো করে নিয়মগুলো জেনে রাখো, এখানে কিন্তু এইটা স্টেটমেন্টটা চায় এবং প্রুফ চায়, এই ল দুটো, এবং এখান থেকে অ্যাপ্লিকেশন থাকবেই একটা কম্পালসারি। তো সেটা হচ্ছে নিয়মটা যে কারেন্টগুলো ডিরেকশন টুয়ার্ডস দ্য নোড হবে, টুয়ার্ডস দ্য নোড মানে অর্থাৎ নোডের দিকে হবে, সেই কারেন্টের সাইনটাকে আমরা পজিটিভ কনসিডার করব। আর যে সমস্ত কারেন্টের ডিরেকশন হবে হচ্ছে তোমার অ্যাওয়ে ফ্রম দ্য নোড, অর্থাৎ নোড থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, সেইগুলোকে আমরা নেগেটিভ সাইন কনসিডার করব। তাহলে তাই যদি হয়, ছবিতে দেখো I1 এবং I3 হচ্ছে এর ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস দ্য নোড, অর্থাৎ I1 এবং I3 সাইনটা হচ্ছে পজিটিভ, whereas I2 এবং I4 এদের ডিরেকশনটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য নোড, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ সাইন। তাহলে তাই যদি হয়, তো অ্যাপ্লাইং কারচফস ল উই গেট, অ্যাপ্লাইং KCL at point O we get, তাহলে ও বিন্দুতে KCL অ্যাপ্লাই করে কি পাবো না, I1 প্লাস I3 মাইনাস I2 মাইনাস I4 ইকুয়ালস টু হচ্ছে জিরো। অ্যালজেব্রিক সামটা দেখো জিরো হয়েছে। এবার কি করলাম, আমি প্রত্যেকটাকে টি দিয়ে মাল্টিপ্লাই করলাম। মনে করলাম যে ওই একই সময় ওই কারেন্টগুলো এসে নোডে পৌঁছেছে বা নোড থেকে বেরিয়েছে টি সময়, ঠিক আছে? দেখো এর ফলে যেটা আমি পাবো এটা হচ্ছে Q1 প্লাস Q3 মাইনাস Q2 মাইনাস Q4 ইকুয়ালস টু জিরো। চার্জ, তোমরা জানো চার্জ মানে হচ্ছে কারেন্ট ইনটু সময়, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে আমরা লিখতে পারি বীজগাণিতিক ভাষায় ডেল্টা QI সামগ্র অফ I ইকুয়ালস টু জিরো। I এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 4 5 6 করে n নাম্বার অবধি চলবে। আমি এখানে 4টে দেখিয়েছি, তাহলে I এখানে হচ্ছে 1 to 4। আমি এখানে যদি 10খানা দেখা যাও তাহলে I হতো 1 to 10, ঠিক আছে? তাহলে সাম ওভার অফ ডেল্টা কিউ, ডেল্টা সাইনটা এসেছে কেন, কারণ এটা একটা চেঞ্জ কে বোঝাচ্ছে, এখানে প্লাস মাইনাস হয়েছে জন্য চেঞ্জ কে বোঝাচ্ছে। তাহলে সাম ওভার অফ ডেল্টা QI ইকুয়ালস টু জিরো, দেয়ারফর QI ইকুয়ালস টু
কনস্ট্যান্ট, QI ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা প্রমাণ করতে দেয়, এখান থেকে একটা কথা লেখা যায় যে কারশফস কারেন্ট ল অর্থাৎ KCL এটা কিন্তু আধানের সংরক্ষণ সূত্রকে মেনে চলে। ইট সাপোর্টস দ্য কনজারভেশন ল অফ চার্জ। ঠিক আছে, দেখে নাও, ওইটা মাথায় রাখবে যে নোডের দিকে কারেন্ট গেলে সেটা হবে সাইনটা হচ্ছে প্লাস, আর নোডের বিপরীতে অর্থাৎ নোড থেকে দূরে কারেন্ট গেলে সেটা হচ্ছে তার সাইনটা হবে হচ্ছে মাইনাস। তারপরে দেখে নাও, হলো? ওকে, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। এইটা একটা জিনিস দেখতে হবে। কারশফস ভোল্টেজ ল, এটাকে কি KVL বলে। KVL। আচ্ছা, নেক্সট যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, সংক্ষেপে KVL। তো এইটা একটু বোঝার ব্যাপার আছে। এইটা হচ্ছে একটা নেটওয়ার্ক সার্কিট, দেখতে পাচ্ছ এই সার্কিটটার মধ্যে, সার্কিটটার নাম হচ্ছে ABCDA। এই যে সার্কিটটা, এই সার্কিটটার মধ্যে দুটো ইলেকট্রিক সেল আছে যাদের EMF হচ্ছে E1 E2, চারটে রেজিস্ট্যান্স রয়েছে R1 R2 R3 R4, এবং অনেকগুলো ব্রাঞ্চ কারেন্ট আছে। একটা হচ্ছে I1, এটা হচ্ছে তোমার I2, এটা I3, এটা I4। এদের কিন্তু পার্টিকুলার কোনো ডিরেকশন নেই। তো বলছে এইটাকে বলে একটা লুপ বলে, এই যে ABCDA এইটাকে একটা লুপ বলা হয়, লুপ। ঠিক আছে, তো বলা হচ্ছে যে কোনো একটা নেটওয়ার্ক সার্কিটে কোনো লুপের ক্ষেত্রে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের প্রোডাক্টটা সেটা কি করবে না, ওই লুপে নেট EMF এর সঙ্গে ইকুয়াল হবে। আমি আবার বলছি যে কোনো একটা লুপের ক্ষেত্রে, কোনো একটা ক্লোজ লুপের ক্ষেত্রে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের প্রোডাক্ট, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলের সমষ্টি, সাম অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলের সমষ্টি কি হবে, এই লুপটার মধ্যে যতগুলো ইলেকট্রিক সেল আছে তাদের EMF এর নেট EMF বা মোট EMF এর সমষ্টি সমান হবে। এই হচ্ছে ব্যাপার। বিষয়টা একটু বুঝিয়ে বলি। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো এটা কেন বলা হলো, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলে কি পাওয়া যায়, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলে পাওয়া যাবে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাবে, অর্থাৎ বিভব পার্থক্য পাওয়া যাবে। এবার সেই বিভব পার্থক্যগুলোর সমষ্টি কি হবে, নেট EMF এর সমষ্টি সমান। এটা কেন, কারণ তোমরা জানো যে এখানে EMFটাই হচ্ছে বিভব পার্থক্যের কারণ, অর্থাৎ EMFটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের কারণ। তো সেই জন্য এটাকে করা হয়েছে, আর এখানে সেলগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ইগনোর করে দেওয়া হয়েছে। বেশ, তো এখানে কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এইরকম যে এই যে কারেন্টগুলো দেখতে পাচ্ছ, এই কারেন্টগুলোর ক্ষেত্রে যেগুলো তোমার যাবে হচ্ছে এই দিকে মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ, তাদের সাইনটা আমরা ধরবো হচ্ছে প্লাস। আর যারা যে সমস্ত কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ যাবে তাদের সাইন ধরবো হচ্ছে মাইনাস। তাহলে তাই যদি হয়, এখানে প্রথমে দেখতে হবে ক্লকওয়াইজ কারা কারা গেছে। ছবির দিকে দেখো, এই লুপটার মধ্যে চারটে কারেন্ট আছে, I1 I2 I3 I4। তার মধ্যে I1 এবং I2 গেছে ক্লকওয়াইজ, এই দেখো এইভাবে গেছে। I1টা এইভাবে যাবে, I2 এইভাবে যাবে, অর্থাৎ I1 এবং I2 এরা গেছে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে I1 এবং I2 হচ্ছে পজিটিভ হলো। তাহলে আর নেগেটিভ কারা কারা আছে, I3 এবং I4, কারণ এরা গেছে হচ্ছে এইভাবে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। তাহলে প্রথমে আগে ফার্স্ট অফ অল আমাকে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বের করে নিতে হবে, এটা প্রথম কাজ। এইবার I1 কাকে পাচ্ছে, R1 কে পাচ্ছে, তাহলে I1 R1, I1টা প্লাস, I2টাও প্লাস, I2 R2, I3 কাকে পাচ্ছে, R3 কে, কিন্তু I3 সাইনটা মাইনাসে আসবে, তাহলে মাইনাস I3 R3 মাইনাস I4 R4 ইকুয়ালস টু, এই দেখো এই পার্টটা কি পেলাম, এই পার্টটা পেলাম হচ্ছে তোমার কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল, এদের সাম, কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল এদের সামেশন বা যোগফল ইকুয়ালস টু কি হবে না, এই লুপটার মধ্যে যতগুলো EMF আছে তাদের নেট EMFটা কনসিডার করতে হবে। এই নেট EMF এর ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। আমরা জানি একটা ইলেকট্রিক সেলের পজিটিভ দিক থেকে কারেন্টটা বেরোয়, নেগেটিভে গিয়ে শেষ হয়। ঠিক আছে, যে ইলেকট্রিক সেল থেকে কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে আসবে তার EMFটাকে আমি প্লাস ধরবো। আবার বলছি কথাটা, যে ইলেকট্রিক সেল থেকে কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে আসবে
তার ইএমএফটাকে আমি পজিটিভ ধরবো, আর যেটা নেগেটিভ ডিরেকশনে ঘুরে আসবে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে আসবে তার ইএমএফটাকে আমি নেগেটিভ ধরবো। ভালো করে দেখো, প্রথমে E1টাকে আমি কনসিডার করছি। E1 এ পজিটিভ এটা, নেগেটিভ এটা, কারেন্টটা কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে ঢুকবে, মানে এইভাবে কিন্তু যাচ্ছে, দেখো ভালো করে এইভাবে। তাহলে এইভাবে যাওয়া মানে এটা কিন্তু গেলে ক্লকওয়াইজ। ওয়্যারএস E2 এর ক্ষেত্রে দেখো কারেন্টটা এইভাবে গেছে, এই যে পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে ঘুরেছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে তাহলে তোমার E1টা এখানে পজিটিভ, E2টা হচ্ছে তোমার নেগেটিভ, এটা হচ্ছে নেট ইএমএফ। তাহলে এইগুলোকে করে আমি কি পাবো? পাবো হচ্ছে ডেল্টা আই এন আর এন ইকুয়াল টু সাম ওভার অফ এন ডেল্টা ইএন। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এই এটা সংক্ষিপ্তকরণ। এবং আরেকটা কথা বলছি, সেটা খুব ইম্পর্টেন্ট। আগের লটা দেখালাম যে কেসিএল কি করছে, চার্জে কনজারভেশনটাকে সাপোর্ট করছে, আর কেভিএল কি করে, কেভিএল সাপোর্টস দ্য কনজারভেশন ল অফ এনার্জি। এনার্জিকে কনজারভেশন ল অফ এনার্জিকে সাপোর্ট করে। কেন? এই যে ইএমএফটা কি, তড়িৎচালক বল, এটা মানে একটা শক্তি। ঠিক আছে, পোটেনশিয়ালটা একটা শক্তি, তোমরা দেখেছো W ইকুয়াল টু VQ, এটা এনার্জি। ঠিক আছে, এই এনার্জি কনজারভেশন ওটাকে এটা সাপোর্ট করে। ভালো করে দেখে নাও জিনিসটা। বারবার তোর একটা কথা মাথায় রাখবে, যে লুপে কারেন্টের ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ সেইগুলো হচ্ছে প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে মাইনাস। একইভাবে ইএমএফ এর ক্ষেত্রে তোমার যে সেল থেকে কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে সেটা হবে প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে সেটা হবে হচ্ছে তার ইএমএফটা হবে মাইনাস। দেখে নাও, এটা পরীক্ষায় কিন্তু এই দুটো প্রশ্ন আসে, স্টেট কার্চফস কারেন্ট, স্টেট অ্যান্ড প্রুফ কার্চফস কারেন্ট ল অ্যান্ড কার্চফস ভোল্টেজ ল, এরকম প্রশ্ন দিয়ে দিল যে কেভিএল এবং কেসিএলটা লেখো এবং প্রুফ করো, তখন তোমাকে এই দুটো করে ছবি এঁকে দেখাতে হবে। হলো? ওকে, এবারে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে একটা অন্য জিনিস, নেটওয়ার্ক সার্কিটের মধ্যেই ঢুকবো। হ্যাঁ, একটা ব্রিজ কনফিগারেশন আমরা করব, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এই কার্চফ ল থেকে কিন্তু নিউমেরিক্যাল আসে, এবং ভালো করে সেগুলো শিখতে হবে। হুইটস্টোন ব্রিজ, এটা আমরা এখন এটা কনস্ট্রাক্ট করব। এটা চারটে আর্ম থাকে, এরকম ঘুড়ির মতো দেখতে হয়। এই চারটে আর্মে কি হয়, রেজিস্ট্যান্স আছে। পি কিউ আর এস, এইভাবেই কিন্তু লিখবে, যাবে আমি লিখছি এগুলো। ঠিক আছে, মাঝখানে এখানে থাকে হচ্ছে গ্যালভানোমিটার জি, এটা হচ্ছে ব্যাটারি। সার্কিট আঁকতে গেলে এই পুরো সার্কিটটা তোমাকে আঁকতে হবে, এটাই নিয়ম। প্লাস মাইনাস এর নাম হচ্ছে ধরো এ বি সি ডি। হলো? এইবার একটা কথা বলি, ভালো করে শোনো। এখান থেকে কারেন্টটা যাচ্ছে আই, নেট কারেন্ট আই। সেটা হচ্ছে কি, এখানে তোমার কি হয়, এই প্রিন্সিপালটা একটু বলি। এখানে 20টা স্টেবল কন্ডিশনে লেখা হয় পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এখন প্রশ্ন হচ্ছে স্টেবল কন্ডিশন মানে কি জানতে হবে। এই এক্সপেরিমেন্টটা আগে তোমাদের প্র্যাকটিক্যালে ছিল ক্লাস 12-এ, সেটাকে বলা হতো পোস্ট অফিস বক্স। একটা রেজিস্ট্যান্স বক্স টাইপরাইটারের মতো দেখতে, এটাকে বলা হতো পোস্ট অফিস বক্স। সেখানে কি করা হতো, পি এবং কিউকে নিজের মতো করে আমরা সিলেক্ট করতাম। ধরো পিকে সিলেক্ট করা হয়েছে 10, কিউকে সিলেক্ট করা হয়েছে 100, বা পিকে 100 কিউকে হচ্ছে 10। ধরো পি 100 কিউ হচ্ছে 10, তাহলে পি 100 আর কিউ 10 হলে রেশিওটা কত হবে, এদিকে 10। হলো? এসটাকে সবসময় আননোন রেজিস্ট্যান্স নেওয়া হয়, ওই এস এর মানটা আমরা বের করবো, এসটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। করতে কি হয়, এসকে তো আমি জানি না, এসকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে ডিফাইন করতে হবে এসটা কত। পি কিউ আমি জানি, পি হচ্ছে 100, কিউ হচ্ছে 10। এবার আরটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এর মাঝখানে দেখতে পাচ্ছ একটা গ্যালভানোমিটারকে সেট করা আছে।
কি করতে হয়, আমাকে ওই রেজিস্ট্যান্সের যে প্লাগগুলো থাকে সেগুলোকে তুলে একবার তুলতে হয়। পি আর কিউ আগে থেকেই তুলে নিয়েছি, এসকে আমি হাত দেবো না। এবার আরটাকে একবার করে তুললাম, তুলে ট্যাপ করলাম, তুলে ট্যাপ করলাম। যখন এরকম করতে হয় দেখা যাবে, ধরো এসে কি ভ্যালু আমি জানি না, আর আমি তুললাম হচ্ছে 30 ওহম, ট্যাপ করলাম সার্কিটে। ট্যাপ মানে এখানে একটা কি থাকে, এই যে কি, এখানে একটা কি থাকে, সেই কিটাকে এরকম করে ট্যাপ করে দিলেই কি হবে, সার্কিট দিয়ে কারেন্টটা ফ্লো করবে। কারেন্টটা ফ্লো করলে যদি এটা ব্যালেন্স না হয়, আর বাই এস রেশিওটা যদি 10 না হয়, তাহলে কি হবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে। আর কারেন্টটা গেলে তখন গ্যালভানোমিটার কারেন্টটা ডিফ্লেক্ট করবে। ডিফ্লেক্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ব্রিজটা ব্যালেন্স হয়নি। ব্যালেন্স হওয়া মানে হচ্ছে এই রেশিও দুটো সেম হয়ে যাবে, পি বাই কিউ যা ভ্যালু দেবে আর বাই এস এর তাই ভ্যালু দেবে। অর্থাৎ সেই অবস্থাতে গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না, গ্যালভানোমিটার কারেন্টটা ফিক্স থেকে যাবে, স্থির থাকবে। এটাকে বলা হয় তোমার নাল কন্ডিশন অফ গ্যালভানোমিটার। এবং গ্যালভানোমিটার যখনই নাল হয়ে যায় তখন জানবে ব্রিজটা স্টেবল, এবং তখনই আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না এটাকে অ্যাপ্লাই করতে। যাই হোক, যেটা আমি বলছিলাম, তাহলে এবার কী করলো, আমি আর এ ভ্যালুটা 30 থেকে বাড়িয়ে 40 করলাম। দেখা গেল গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা ডান দিকে দিল, তার মানে ব্রিজটা স্টেবল হয়নি। এবার ধরো আমি আর এ ভ্যালুটাকে 50 তুললাম, দেখা গেল 40 তোলাতে গ্যালভানোমিটারের ভ্যালু ডিফ্লেকশনটা ডান দিকে দিয়েছিল, কিন্তু 50 তুললে ডিফ্লেকশনটা দিল হচ্ছে বাঁ দিকে। তার মানে বুঝতে হবে যে আর এর ভ্যালুটা 40 ওহম থেকে 50 ওহমের মধ্যে ভ্যারি করছে। তাহলে এবার তোমাকে কি করতে হবে, তুমি 40 থেকে বাড়িয়ে বাড়িয়ে ধরো 42, 43, 44, 45 এরকম করতে করতে তুমি দেখতে পেলে হচ্ছে একটা ভ্যালুতে তোমার এটা নাল হয়ে গেল। অর্থাৎ সেক্ষেত্রে ধরো সেটা এলো হচ্ছে আমার 45 ওহম। ধরো আর এর ভ্যালু যখন 45 ওহম এলো, তখন এটা নাল রিফ্লেকশন দেখাচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হচ্ছে না। তাহলে তুমি যখন এই ফর্মুলা থেকে লিখতে পারো, তাহলে এস মানে কত হচ্ছে, এস মানে হচ্ছে কিউ আর বাই পি। তাহলে এস ইজ ইকুয়ালস টু, কিউ মানে 10 ছিল, আর মানে এখন 45 পেয়েছি, পি ছিল 100, তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে 4.5 ওহম। অর্থাৎ আমার আননোন রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারবো। কিন্তু এই ফর্মুলাটা আমি তখনই লিখতে পারবো যখন নাকি আমার গ্যালভানোমিটারটা নাল কন্ডিশনে থাকবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কেবলমাত্র তখনই এই রেশিওটাকে লেখা যাবে, আদারওয়াইজ রেশিওটাকে লেখা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে এই রেশিওটা এলো কি করে, সেটা আমাকে জানতে হবে। দেখো কি হচ্ছে, এইখানে টোটাল কারেন্ট যাচ্ছে আই, সেটা এখানে গিয়ে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। হলো, এবারে যদি নাল কন্ডিশন হয়, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এটা তোমার কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা, এই গ্যালভানোমিটারের যে নিজস্ব রেজিস্ট্যান্সটা, সেটা এখানে কোনো কাজ করছে না। তাহলে কি হবে, এই কারেন্টটা এই দিকে তখন ঘুরে আসবে, একইভাবে এই কারেন্টটাও তখন এদিকে ঘুরে আসবে। অর্থাৎ I1 কারেন্টটা পি রেজিস্ট্যান্সকে নিলে কিউ কেও নেবে, একইভাবে I2 কারেন্টটা আর রেজিস্ট্যান্সকে নিলে এস রেজিস্ট্যান্সকেও নেবে। হলো, তার মানে বোঝা যাচ্ছে যে পি এবং কিউ পরস্পর সিরিজে আছে, একইভাবে আর এবং এস পরস্পর সিরিজে আছে, আর এদের কম্বিনেশনটা আছে হচ্ছে প্যারালালে। যাই হোক না কেন, আমাদেরকে কি, যেহেতু এরা প্যারালালে আছে, আমি কি করব, ভালো করে দেখো, এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা ভালো করে বুঝতে হবে। তার মানে এই বি পয়েন্টের ভোল্টেজ আর ডি পয়েন্টের ভোল্টেজ এই দুটো হচ্ছে সমান, কারণ ভোল্টেজ ডিফারেন্স থাকলেই কি হবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে। যদি বি পয়েন্টের ভোল্টেজ বেশি হয়, তাহলে বি থেকে ডি এর দিকে কারেন্টটা ফ্লো করবে। যদি ডি পয়েন্টের ভোল্টেজ বেশি হয়, তাহলে ডি থেকে বি এর দিকে কারেন্টটা ফ্লো করবে। কিন্তু কারেন্ট ফ্লো করছে না মানে বি পয়েন্টের ভোল্টেজ আর ডি পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে সমান। তাহলে at the null condition of the galvanometer, VB equals to VD, অর্থাৎ দুটো পয়েন্টের ভোল্টেজটা সেম। VB মানে হচ্ছে ভোল্টেজ অ্যাট পয়েন্ট বি, আর ডি ভিডি মানে হচ্ছে ভোল্টেজ অ্যাট পয়েন্ট ডি। হলো, এইবার আমি কি করলাম, আমি লিখলাম ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু ভিডি মাইনাস ভিসি। লেখা যায়, দেখো দুই পক্ষকে ভিসি ভিসি কেটে কিন্তু বেরিয়ে চলে যাবে। কিন্তু এটা লেখার কারণটা হলো এভাবে, ভিবি মাইনাস ভিসি। আচ্ছা,
এটাকে পরে লিখছি, আমরা এটাকে এইভাবে লিখি প্রথমে ভিভি, তো এইরকম করে লিখি, এরকম করে লিখি প্রথমে। দেখো এটা করলেও কিন্তু কাটাকুটি করো, তোমার আলটিমেট এই লাইনটাই ফিরে আসবে, কিন্তু এর মানে দাঁড়ানো একটা ভিএ মাইনাস ভিবি। এই ভিএ মাইনাস ভি মানে হচ্ছে এ আর বি, এর মধ্যে দেখো কারেন্ট আছে আর রেজিস্ট্যান্স আছে, এটাকে লিখতে পারি ওহমস ল থেকে I1 ইন্টু পি, ঠিক আছে। ভিএ মাইনাস ভিডি, এ আর ডি এর মধ্যে আছে হচ্ছে I2 ইন্টু আর, তাহলে I1 বাই I2 ইজ ইকুয়ালস টু হচ্ছে আর বাই পি, ইকুয়েশন 1 হলো। বেশ, এগেন আমরা আবার এখান থেকে শুরু করছি, ভিবি ইকুয়াল টু ভিডি, এটা আমরা জানি। এবার যেটা করছিলাম আমাকে একটা ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু ভিডি মাইনাস ভিসি করে দাও। দেখো কাটাকুটি করলে আগের জিনিসটাই ফিরে আসবে, কিন্তু ভিবি মাইনাস ভিসি মানে হচ্ছে I1 ইন্টু কিউ, আর এটা মানে হচ্ছে ভিডি মাইনাস ভিসি মানে হচ্ছে I2 ইন্টু এস, তাহলে I1 বাই I2 ইজ ইকুয়ালস টু হচ্ছে এস বাই কিউ, ইকুয়েশন 2। তাকিয়ে দেখো ইকুয়েশন 1 আর 2 এর লেফট হ্যান্ড সাইডগুলো ইকুয়াল, তাহলে দেয়ারফর ফ্রম 1 and 2 we get এটা হচ্ছে r by p equals to s by q or p by q equals to r by s। কিন্তু এটা তখনই সম্ভব, প্রথম লাইনটাই দেখো সেটা লেখা আছে যে অ্যাট দি নাল কন্ডিশন অফ দি গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটারের নাল কন্ডিশনের ক্ষেত্রেই এই জিনিসটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভবপর নয়, কারেন্ট গেলে কিন্তু এটা হবে না। হলো, এবার একটা কথা বলি, এই হুইস্টন ব্রিজ থেকে কিছু প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আননোন রেজিস্ট্যান্স, ঠিক আছে, এর ভ্যালু কিন্তু খুব লো ভ্যালু বা খুব হাই ভ্যালুকে নেওয়া যায় না। মানে এই প্রশ্নটা এরকম আসে যে হুইস্টন ব্রিজের সাহায্যে একটা লো রেজিস্ট্যান্স কিংবা খুব হাই ভ্যালু রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করা যায় না। কেন যায় না প্রথমে সেটা বলি। দেখো যদি এটা খুব লো ভ্যালু রেজিস্ট্যান্স নেওয়া হয়, খুব নিম্নমানের লো, ধরো 1 ওহম কি 2 ওহম এরকম কোনো রেজিস্ট্যান্স মাপছি, তাহলে এই যে কানেক্টিং ওয়্যারগুলো আছে, এই কানেক্টিং ওয়্যারের তো নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, এবং দেখা যাবে এই কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা প্রায় কাছাকাছি। যদি খুব লো মানের রেজিস্ট্যান্স ইউজ করি, অর্থাৎ 1 ওহম 2 ওহম যদি মাপি, তাহলে তার সেই আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুর সঙ্গে দেখা যাবে তোমার কানেক্টিং ওয়্যার যেগুলো আছে তার যে রেজিস্ট্যান্সটা সেটা প্রায় কাছাকাছি। ফলে কি হবে, কিছু তড়িৎ প্রবাহ তোমার তখন কিন্তু এই ব্রিজটা ব্যালেন্স কন্ডিশনে আসবে না, কারণ গ্যালভানোমিটারকে কখনোই তুমি নাল কন্ডিশনে পাবে না, অসুবিধা হবে এতে। আবার যদি খুব হাই ভ্যালু রেজিস্ট্যান্স নিয়ে ফেলি, তাহলে কি হবে, ম্যাক্সিমাম কারেন্টটা ওপর দিয়ে বেরিয়ে চলে যাবে, মিনিমাম কারেন্টটা নিচ দিয়ে পাস করবে। ফলে কি হবে, এই I1 বাই I2 রেশিওটা এরা কখনো সমান হবে না। এখানে তো I1 বাই I2 রেশিওটা দুপক্ষকে সমান করলাম, কিন্তু যদি এখানে খুব হাই ভ্যালু রেজিস্ট্যান্স থাকে, তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা তোমার পাস করে যাবে হচ্ছে ওপর দিয়ে, আর মিনিমাম কারেন্টটা পাস করবে নিচে দিয়ে, কারণ এখানে হাই ভ্যালু রেজিস্ট্যান্স আছে। তার ফলে কিন্তু এই যে রেশিওটা যেটা ইকুয়াল হচ্ছে সেটা ইকুয়াল হবে না, কখনোই কিন্তু গ্যালভানোমিটারটা তোমার নাল কন্ডিশনে আসবে না। সেই জন্য মনে রাখতে হবে যে হুইস্টন ব্রিজের সাহায্যে কিন্তু একদম লো ভ্যালু বা একদম হাই ভ্যালু তোমার রেজিস্ট্যান্সকে ডিটারমিন করা যায় না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে নিতে হয়। ধরে নাও যে তোমার মোটামুটি ধরো ওই 40 ওহম থেকে তোমার কি বলবো 1000-এর নিচে আর কি, 40 ওহম থেকে 1000-এর নিচে এর মধ্যে এটাকে রাখা উচিত, ঠিক আছে। 40 ওহম নয়, আর এখানে যেমন একটু কম নিয়েছি, এত কম সাধারণত নেয় না, একটু বেশি নিতে হয়, এটা তোমার দেখানোর জন্য নিয়েছি, একটু বেশি নিতে হয়, 10 ওহমের থেকে বেশি নিতে হবে, 40 ওহম বলাটা ভুল হলো, মোটামুটি 10 ওহম থেকে 1000 ওহমের মধ্যে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এখানে এ আর সি এর মধ্যে তোমার ব্যাটারিকে কানেক্ট করেছি, আর বি আর ডি এর মধ্যে গ্যালভানোমিটারকে কানেক্ট করেছি। যদি কেউ ভুলবশত উল্টো কাজটা করে ফেলে, অর্থাৎ এ আর সি এর মধ্যে গ্যালভানোমিটারকে লাগালো আর বি আর ডি এর মধ্যে ব্যাটারিকে লাগালো, তাহলে কি তোমার এই কন্ডিশনটা হবে? আনসারটা হচ্ছে হবে, কারণ আমার তো রেজিস্ট্যান্সগুলো পাল্টাচ্ছে না, রেজিস্ট্যান্সগুলো একই থাকবে। সেক্ষেত্রে এই রেশিওটা হবে হচ্ছে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস। সেক্ষেত্রে এই রেশিওটা হবে হচ্ছে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস। এটাকে ঘুরিয়ে দাও, ঘোরালে তোমার এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এসই চলে আসবে।
এইটা দরকার হলে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে যদি কি হয় যে গ্যালভানোমিটার আর ব্যাটারি পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলেও কিন্তু এই ডিসটা স্টেবলই থাকে, এখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল। আর একটা জিনিস আমি এখানে বোঝাবো, ভালো করে দেখবে। লাস্ট অ্যাপ্লিকেশন যেটা হুইস্টন ব্রিজের, সেটা হচ্ছে এই হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল যেটা করলাম, এটা কার্চফস ল থেকে প্রমাণ করা যায়। দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে হুইস্টন ব্রিজ শেষ হয়ে যাবে। দেখো আমরা ধরে নিচ্ছি যে এইখানে একটা আইজি আছে, এইভাবে আইজি কাজ করছে। আইজি মানে হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট, ওটাকে পরে জিরো করে নেবো। আর জি হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। তাহলে প্রথমেই আমরা কি করব, অ্যাপ্লাইং KVL ফর দ্য লুপ। এই লুপটা ভালো করে দেখো, এ বি বি এ, এ বি ডি এ ওই গেট, এ বি ডি এ, এই লুপটা থেকে আমি অ্যাপ্লাই করব। তাহলে এই লুপে কারেন্ট কটা আছে, তিনটে আছে, I1 IG আর I2। শুধু এই লুপটাকে দেখতে হবে, এ বি ডি এ, তিনটে কারেন্ট আছে, I1 IG আর I2। এদের মধ্যে দেখো ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করেছে I1 এবং IG, ফলে I1 এবং IG সাইনটা হবে প্লাস, আর I2 গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, ফলে I2টা হচ্ছে মাইনাস। তাহলে I1 ইন্টু পি, কারণ I1টা পিকে পেয়েছে, প্লাস IG ইন্টু জি মাইনাস I2 ইন্টু আর ইকুয়ালস টু জিরো। কেন জিরো? কারণ যে লুপটার কথা আমি বললাম সেই লুপের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক সেল নেই। ভালো করে লুপটার দিকে তাকাও, এ বি ডি এ, এই লুপটার মধ্যে কোথাও কোনো ইলেকট্রিক সেল নেই, ফলে কোনো ইএমএফও নেই, ফলে জিরো হলো। এইবার অ্যাট দ্য নাল কন্ডিশন, অ্যাট দ্য নাল কন্ডিশন of galvanometer, at the null condition of galvanometer Ig equals to 0, যে গ্যালভানোমিটারের নাল কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, Ig টা 0 হয়। তাহলে একদম ডাইরেক্ট লিখছি I1P equal to I2 R, তাহলে I1 by I2 equals to হচ্ছে R by P, ইকুয়েশন 1 হলো। আবার সেকেন্ড লুপটার ক্ষেত্রে আসছি, again applying KVL for the loop, এই লুপটার নাম হচ্ছে BCDB, BCDB we get। কি হচ্ছে এই লুপের ক্ষেত্রে কি পজিটিভ, দেখো এই লুপের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে একমাত্র I1, কারণ I1টাই এই লুপ এইভাবে ফ্লো করবে। এই লুপটার ক্ষেত্রে খালি দেখবে এই লুপটা, এই দেখো I1টা এইভাবে ফ্লো করবে, whereas IG এবং I2 দুজনেই নেগেটিভ, কারণ IG ফ্লো করছে এইভাবে, I2ও ফ্লো করছে এইভাবে, অর্থাৎ দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে I1 ইন্টু কিউ মাইনাস IG ইন্টু জি মাইনাস I2 ইন্টু এস ইকুয়ালস টু জিরো। জিরো কেন? কারণ এই লুপটাতেও কোনো ইলেকট্রিক সেল নেই, ফলে ইএমএফ নেই। তাহলে I1 কিউ মাইনাস I2 এস ইকুয়ালস টু জিরো, কারণ যেহেতু আইজিটা হচ্ছে জিরো, অলরেডি সেটা ডিসকাস করে দিয়েছি। তাহলে I1 বাই I2 ইকুয়ালস টু হচ্ছে এস বাই কিউ, ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 and 2 থেকে আমি যেটা পাচ্ছি দেখো, therefore from 1 and 2 we get R by P equals to হচ্ছে S by Q, তাহলে P by Q equals to R by S। বারবার ধরে বলছি এটা কিন্তু ব্যালেন্স কন্ডিশনে হয়, এটাও কিন্তু প্রমাণ করতে দেয়। এটা হচ্ছে হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল ফ্রম কার্চফস ল। দেখে নাও ভালো করে। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।